প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর আজ ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে। ক্লাস বর্জন এই কর্মসূচিতে অনড় রয়েছেন শিক্ষক সমিতি এবং লাঞ্ছিতকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। সহকর্মী কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। প্রায় আড়াই মাস পর রোববার থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার কথা থাকলেও তা হয়নি। ক্লাসে যাননি শিক্ষকরা। শিক্ষার্থীদের দাবি মন্ত্রণালয় মেনে নিলেও শিক্ষকদের দাবি রয়ে গেছে অন্তরালে। শিক্ষকরা বলছেন, গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে বিশৃঙ্খলা সহ শিক্ষকদের অপমান, অপদস্থ ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে প্রকাশ্যে, যা এই শিক্ষা প্রতিষ্ঠানে এর আগে কখনোই হয়নি। এর সুষ্ঠু বিচার আগে হতে হবে। ওই দিন এবং পরবর্তীতে যে শিক্ষকরা লাঞ্ছিত হয়েছে তাদের পেছনে আন্দোলনকে কেন্দ্র করে এই লাঞ্ছনার ঘটনাগুলো যারা ঘটিয়েছে তাদেরকেও চিহ্নিত করা দরকার। এই পুরো বিষয়টাই তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত না করা পর্যন্ত শিক্ষকবৃন্দ একাডেমিক কার্যক্রম থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে 2 মাসেরও বেশি সময় ধরে চলা কুয়েটের ক্লাস পরীক্ষা ও সময় মতো ল্যাব অ্যাটেন্ডেন্ট না হওয়ার কারণে সেশন জটের শঙ্কা রয়েছে। এর দ্রুত সমাধান চান শিক্ষার্থীরা। আমাদের এক্সাম হওয়ার কথা ছিল, মানে আমাদের এখন হলো যদি এক্সামটা না হয় তাহলে আমাদের ধরে নেন আমরা তো আরো পিছিয়ে যাচ্ছি। এসিআররা স্যারদের সাথে, ডিপার্টমেন্টাল হেডদের সাথে, ডিনদের সাথে কথা বলে তাদের মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের ক্লাস হবে না। আজকে দুপুরে একটা মিটিং হওয়ার কথা স্টুডেন্টের মধ্যে, সেই স্টুডেন্টের মধ্যে মিটিং হয়ে আমরা স্যারদের কাছে ক্ষমা চাইবো বা পরবর্তী কি স্টেপ হবে সেটা জানবো আমরা। গত 18 ফেব্রুয়ারি সংঘর্ষে কুয়েটের অনেক শিক্ষার্থী আহত হয়। ওই দিন বিকেল থেকে পরদিন বিকেল পর্যন্ত বিদায়ী উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদকে অবরুদ্ধ করে রাখে কিছু শিক্ষার্থী। পরে গত 2 মাস ধরে চলা আন্দোলনে কিছু শিক্ষার্থী শিক্ষকদের নিয়ে কটূক্তি করে। এই নিয়ে ক্ষুব্ধ রয়েছেন শিক্ষকরা। কনক রহমান, 71, খুলনা। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন না হলে অদক্ষ লোক তৈরি হবে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার। সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাঠ প্রশাসনের যে কর্মকর্তা তাদের সঙ্গে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আয়োজিত মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবার দায়িত্ব পালনের ভূমিকা রাখতে হবে। কোনো বিদ্যালয়ের পারফরমেন্স ভালো না হলে শিক্ষক এবং সহকারী শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। শিক্ষার উন্নতি না ঘটলে প্রয়োজনে শাস্তির ব্যবস্থাও নিতে হবে। মতবিনিময় সভা শেষে উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার কাকুলি শিশু অঙ্গন পরিদর্শন করেন এবং শিশু কারণের উদ্বোধন করেন। প্রাথমিক শিক্ষাটা একটা নগণ্য বিষয়, কিন্তু আপনি যদি অন্যভাবে চিন্তা করেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখানে প্রাথমিক শিক্ষা যদি ঠিক মতো না হয় তাহলে আমাদের লোক তৈরি হলে কোথায়, এবং যেসব লোক তৈরি হলো তারা কি হবে, তারা অদক্ষ লোক হবে এবং অনেক সময় অকাজের লোক হবে এবং সমস্যা তৈরি করবে, সমাজের জঞ্জাল বাড়াবে। সেই জন্যই প্রাথমিক শিক্ষাটা এত গুরুত্বপূর্ণ, যদিও আপাতভাবে খুবই নিরীহ এবং চোখেই পড়ে না। সম্মিলিত সনাতনী জোটের প্রতিনিধি সাবেক ইস্কর নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। সকাল থেকে চট্টগ্রামের আদালত চত্বরে নেওয়া হয় কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা। আদালতে প্রবেশ পথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে ব্যক্তিগত গাড়িগুলোতে তল্লাশি এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে ঢুকতে দেয়। আদালত ভবনের সামনে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বেলা 11টার দিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন শিক্ষার্থীরা। এ সময় তারা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বাতিল চেয়ে বিক্ষোভ শুরু করেন। একই সাথে আদালত পাড়ায় চিন্ময়ের জামিন নিয়ে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তি দাবি করেন তারা। 30 এপ্রিল দুপুরে ঢাকায় হাইকোর্টে একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে হাইকোর্টের আদেশের কয়েক ঘন্টা পরে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করে আদালত সেই আবেদন আবার মঞ্জুর করেন।
আলোচিত শিশু আসিয়া ধর্ষণ এবং হত্যা মামলায় মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য নেওয়ার পঞ্চম দিনে 4 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ নিয়ে এই মামলায় মোট 37 জন সাক্ষীর 23 জনের সাক্ষ্য নেওয়া হলো। সকালে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে সকালে কড়া নিরাপত্তার মধ্যে আসামি হিটু শেখ এবং তার 2 ছেলে সজীব শেখ, রাতুল শেখ এবং স্ত্রী জাহিদা বেগমকে আদালতে আনা হয়। পরে তাদের তোলা হয় বিচারক এম জাহিদ হাসানের আদালতে। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল, রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী এহসানুল হক সমাজি সহ বাদীপক্ষের একাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। আসামিপক্ষের আইনজীবী সোহেল আহমেদ আদালতে উপস্থিত ছিলেন। আগামীকাল 5 মে সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন ঠিক করা হয়। বিজ্ঞ আদালতে আমরা 4 জন সাক্ষীকে উপস্থাপন করেছি। 2 জন স্টাফ নার্স, 1 জন মেডিকেল অফিসার এবং 1 জন 164 ধারায় জবানবন্দি দেওয়াকৃত সাক্ষীকে আমরা হুজুর আদালতে উপস্থাপন করে পরীক্ষা করেছি। বিজ্ঞ আসামি পক্ষের আইনজীবী তাদেরকে জেরা করেছেন। বিজ্ঞ আদালত জেরা শ্রবণান্তের পরবর্তীতে আমরা আগামীকাল পুনরায় বাকি সাক্ষীর জন্য দিন ধার্য করেছেন। আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে এই মোকদ্দমার সকল সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ইনশাআল্লাহ ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। প্রশাসনের আশ্বাসে প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধের পর আন্দোলন প্রত্যাহার করে নিলেন সিলেটের 4টি চা বাগানের চা শ্রমিকরা। সকালে লাক্কাতুরা এলাকায় বিক্ষোভ শুরু করেন বুরজান, ছড়াগালাং, কালগুল এবং বুরজান চা কারখানা শ্রমিকরা। এ সময় তারা বলেন, বুরজান টি কোম্পানির লিজ বাতিল করে সরকারিভাবে চা বাগান করতে হবে। এছাড়া দ্রুত 20 সপ্তাহের বকেয়া মজুরি দেওয়ার পাশাপাশি 11 দফা ন্যায্য দাবি মানা না হলে কঠোর কর্মসূচি শুরু করবেন বলে হুঁশিয়ারি দেন তারা। পরে বিকেল 3টে উপজেলা নির্বাহী কর্মকর্তা চা শ্রমিকরা তাদের দাবি পূরণে 1 সপ্তাহ সময় বেঁধে দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন। ঢাকা নোয়াখালী রুটে বরাদ্দ করা নতুন ট্রেন সুবর্ণচর এক্সপ্রেস দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছে স্থানীয়রা। এতে চট্টগ্রাম ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। আটকে পড়ে ঢাকাগামী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি। সকাল 6টা থেকে 7:30 পর্যন্ত নোয়াখালীর মাইজদি কোর্ট স্টেশনে সর্বস্তরের জনগণের বেড়ানে শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন। এ সময় তাদের বাধার মুখে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এতে যাত্রীরা ভোগান্তির শিকার হন। প্রায় 1.5 ঘন্টা অবরোধের পর 10 দিনের আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলার অন্যতম আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, 2023 সালে সুবর্ণচর এক্সপ্রেস বরাদ্দ দেওয়া হলেও এখনো তা চালু হয়নি, তাই বাধ্য হয়ে রেলপথ অবরোধ করতে হয়েছে। ওদিকে মাইজদি কোর্টের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান এই বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন। সিলেটে অবৈধভাবে রান্নার গ্যাস বা এলপিজি সিলিন্ডারে ভরা এবং বিক্রির প্রতিবাদ জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন এলপিজি কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা। রোববার বেলা 11টায় সিলেটে জেলা প্রশাসকের কাছে যান বিভিন্ন এলপিজি কোম্পানির প্রতিনিধিরা। জেলা প্রশাসককে তারা জানান, সিলেটে অবৈধ ক্রস ফিলিংয়ের কারণে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা জননিরাপত্তার জন্য হুমকি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভোক্তা, পরিবেশক এবং গ্যাস কোম্পানিগুলোর ব্যবসা। তারা অভিযোগ করেন, সরকার নির্ধারিত দামে তাদের প্রতিষ্ঠান সরবরাহ করছে এলপি গ্যাস, কিন্তু অনেকাংশে এই গ্যাস সিলিন্ডার সাধারণ বাজারে না গিয়ে চলে যাচ্ছে অসাধু ব্যবসায়ীদের হাতে। পরে ঝুঁকিপূর্ণভাবে আলাদা সিলিন্ডারে এই গ্যাস ভরে বিক্রি করা হচ্ছে। প্রতিনিধিরা জানান, এ নিয়ে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন তারা। পরে জেলা প্রশাসক দ্রুত এই অভিযোগের তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সরকার কোম্পানির মাধ্যমে গ্রাহককে দেওয়ার কথা ছিল, সেই গ্যাসগুলি গ্রাহক না পেয়ে সেই সুবিধাটা পুরাটা চলে যাচ্ছে একটা অবৈধ সিন্ডিকেটের হাতে। এবং সেই সিন্ডিকেট তারা ওখানে অবৈধ কাজ করার পাশাপাশি আমাদের কোম্পানিগুলোর যে ডিস্ট্রিবিউশন চ্যানেলটা আছে সেখানেও ক্ষতিগ্রস্ত করছে। গত 1 বছর ধরে ক্রস ফিলিংটা খুব মারাত্মক পর্যায়ে, এটা সিলেট শুধু সিলেট না, সিলেটের আশেপাশের যে জেলা শহরগুলো আছে, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারে ছড়ায় পড়ছে। যেহেতু এটা মানে একটা ভাইরাস আকারে ছড়াই পড়তেছে, এটা রোধ না করা গেলে কিন্তু এটার পরে দেখা যাবে যে এর থেকে বড় দুর্ঘটনা ঘটলে এটার জানমালের অনেক ক্ষতি হবে। নরসিংদীর শিবপুরে মাকে
মাকে হত্যার অভিযোগে জাবেদ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ এবং এলাকার লোকজন বলছেন গ্রেপ্তার জাবেদ দীর্ঘদিনের মাদকাসক্ত। মাদকের টাকার জন্য প্রায় সে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। শনিবার রাতের কোনো এক সময় জাবেদ মাদকের টাকা না দেয়ায় মাকে হত্যা করে মরদেহ নিয়ে সারা রাত একই ঘরে এসে বসেছিল। সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে এখন অবধি কোনো মামলা দায়ের হয়নি। সাভারে বিরুলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শুকুর সিকদার, তিনি পেশায় রং মিস্ত্রি। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, রোববার সকালে বিরুলিয়ার জয়নাল মেম্বার বাড়ির পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শহীদ সওয়াদি মেডিকেলে। প্রাথমিক সুরতহালের পর জানা যায় নিহতের গলায় এবং মুখে 5টি বড় ক্ষতচিহ্ন রয়েছে। পরিবারের লোকজন পুলিশকে নিশ্চিত করে লাশটি রং মিস্ত্রি শুকুর সিকদারের। বগুড়া শহরের টিনপট্টি এবং শাকপালা এলাকায় সেনা অভিযানে গ্রেপ্তার হয়েছে বায়েজিদ মিয়া এবং তাহের আলী রঞ্জু নামে 2 ব্যক্তি। তাদের পুলিশে হস্তান্তরের পর একজন কর্মকর্তা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালায় সেনাবাহিনী। গ্রেপ্তার 2 জনের বিরুদ্ধে সেনাবাহিনী এবং পুলিশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে এবং ওই সময় উদ্ধার করা হয় এক চাকরি প্রার্থীকেও। বগুড়া থেকে SM আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। 10 লাখ টাকায় মিলবে পুলিশ বা সেনাবাহিনীতে চাকরি, এমন লোভ দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে নেওয়া হতো উচ্চ মাধ্যমিকের প্রশংসাপত্র, ব্ল্যাঙ্ক চেক ও ফাঁকা স্ট্যাম্পের সই। গোয়েন্দা সংস্থার বরাতে এমন তথ্য পেয়ে বগুড়া শহরের টিনপট্টি এলাকার একটি বহুতল ভবনে একটি ফ্ল্যাটে অভিযান চালায় সেনাবাহিনী। সেখানে সেনাবাহিনীতে চাকরি প্রত্যাশী সাকিব মিয়া নামের এক ব্যক্তিকে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে সেনাবাহিনী। মানে আমার কাগজপাতি নিয়ে, আসল কাগজপাতি নিয়ে, মানে সিগনেচার বা ওই যে ব্যাংকের চেক ওগুলো নিয়ে চলে গেছে। আর আমাকে এখানে থাকতে বলছে, কালকে মাঠ মানে পরীক্ষা দিবে বলছে। প্রতারণার প্রমাণ পেয়ে হাতে নাতে আটক করা হয় বায়েজিদ মিয়াকে। ওই ঘর থেকে আগেই জব্দ করা হয় চাকরি প্রত্যাশীর উচ্চ মাধ্যমিকের আসল প্রশংসাপত্র, 4টি ব্যাংক চেক, 100 টাকা মূল্যের বিভিন্ন ব্যক্তির সই করা 14টি ফাঁকা স্ট্যাম্প। পরে বায়েজিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শহরের শাকপালা এলাকা থেকে তাহের আলী রঞ্জুকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী প্রতারক চক্রের মূল হোতা তাহের ও বায়েজিদ। কোনো লবিং এর মাধ্যমে কোনো চাকরি আসলে হয় না, চাকরিটা আসলে যোগ্যতার ভিত্তিতেই হয়ে থাকে। আসলে এখন আমরা হয়তো আগে কোনো ডকুমেন্টস নিয়ে থাকি, যোগ্যতার ভিত্তিতে কারো কেউ যদি টিকে যায় সেক্ষেত্রে আমরা হয়তো কোনো অর্থের লেনদেন তারা করে, আর না হলে হয়তো তাকে ডকুমেন্টসটা ফেরত দেওয়া হয়। আজকে একটা ক্যান্ডিডেট ছিল, ওনার সাথে আমার জাস্ট রাতে থাকার কথা, উনি এখানে থাকবে তো আমার সেই ক্ষেত্রে ক্যান্ডিডেটের সাথে শুধু থাকার কথা, এই পর্যায়ে আমাকে এখানে আর কি ধরেছে। আমি এই বিষয়ে আর কিছু জানি না। আইনি প্রক্রিয়ার জন্য আটকদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। পুলিশ জানায় আটকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিভিন্ন চাকরি দিবে এই কথা বলে বিভিন্ন চেক, স্ট্যাম্প, এই টাইপের জিনিসগুলো ওদের কাছে রাখা হয়। তো আমরা অভিযান চালানো হয়েছে, অভিযান চালানোর পরে বেশ কিছু জিনিস হয়েছে, 2 জনকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে। আমরা এই জন্য পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় 1 জন ও সেনাবাহিনীর সৈনিক নিয়োগ পরীক্ষায় 4 জন চাকরি প্রত্যাশীর সঙ্গে প্রতারণার আশ্রয় নেয় চক্রটি। SM আবু সাইদ, 71, বগুড়া। চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় 8টি আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল বলেন, শনিবার রাতে কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাস নোয়াখালী যাওয়ার পথে সীতাকুণ্ড থানার বাঁশবাড়িয়া বাজার চেকপোস্টে থামার জন্য সংকেত দেওয়া হয়। গাড়িটি না থেমে ঘুরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গোয়েন্দা পুলিশ সদস্যরা এই মাইক্রোবাসটি আটক করে। পরে মাইক্রোবাসের চালক এবং তার সহযোগীকে জিজ্ঞাসাবাদে মাইক্রোবাসের বিশেষ কায়দায় লুকানো 6টি 1 শুটার গান, একটি দেশীয় রাইফেল, একটি 1 নলা বন্দুক উদ্ধার করা হয়। চালক এবং তার সহকারীকে আটক করে তাদের নামে মামলা করেছে পুলিশ।
চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ যুবলীগের 5 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ। শনিবার রাতে ঢাকার গুলশান এলাকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আমানুল্লাহ জানান, গত 15 এপ্রিল রাতে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 7 দিনের রিমান্ড চেয়ে তাদের মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুনের ঘটনায় এখন পর্যন্ত 13 জনকে গ্রেফতার করা হলো। ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মেহেরপুরের মুজিবনগর থেকে 10 জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ। শনিবার রাত 2টার দিকে উপজেলার ভবেরপাড়া সীমান্ত থেকে তাদের আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে বাংলাদেশ অনুপ্রবেশ দেখতে পেয়ে 10 জনকে আটক করে। পরে অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠানো হয়। আটককৃত 10 জনই বাংলাদেশি বলে জানান তিনি। তারা বিভিন্ন সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো বিশ্ব রোড এলাকায় কাভার্ড ভ্যান চাপায় মারা গেছেন লাকি আক্তার নামে এক নারী পোশাক শ্রমিক। রূপগঞ্জ থানার এসআই রিয়াদুল ইসলাম জানান, সকাল 8টার দিকে লাকি আক্তার তারাবো বিশ্ব রোড থেকে হেঁটে তার কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় সাইড মার্কেটের সামনে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। পরে পরিবার এবং আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা 11টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান সহ চালক মুক্তার হোসেনকে গ্রেফতার করে। ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে নদীতে ডুবে নিহত হয়েছেন এক শ্রমিক। রোববার সকালে সুগন্ধা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। নিহত মোস্তাউদ্দিন মোল্লা ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা। পুলিশ বলছে, সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় পা পিছলে মোস্তাউদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 2 ঘন্টা সন্ধান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। গভীর শোক এবং শ্রদ্ধায় সালাউদ্দিন 2 ডুবির স্মরণ করেছে পটুয়াখালী রাঙ্গাবালির বাসিন্দা। 2002 সালে এই দিনে মেঘনার 60 নলে ডুবে যায় ঢাকা রাঙ্গাবালি নৌ রুটের যাত্রী বোঝাই লঞ্চ সালাউদ্দিন 2। এ ঘটনায় প্রায় 250 মানুষের মরদেহ উদ্ধার করা হয় সেদিন। এর 154 জনের মরদেহই বেওয়ারিশ হিসেবে দাফন করা হয় রাঙ্গাবালির চরে। এলাকার লোকজন জানান, দুর্ঘটনার স্মৃতিচিহ্ন সেই গণকবরটিও পড়ে আছে অবহেলায়। গণকবরটির সুরক্ষার প্রয়োজন বলেন তারা। কামরুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। 2002 সালের 3রা মে ঢাকার সদরঘাট থেকে রাঙ্গাবালির উদ্দেশ্যে রওনা দেয় যাত্রীবাহী লঞ্চ সালাউদ্দিন 2। যাত্রাপথে মেঘনার 60 নলে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় লঞ্চটি। ডুবে যাওয়া লঞ্চের বেশিরভাগ যাত্রী ছিল রাঙ্গাবালি, গলাচিপা, দশমিনা ও বাউফল সহ পটুয়াখালী জেলার। 3 দিন ধরে চলে উদ্ধার অভিযান। এই কবরে মনে করেন 3-4 জন করে মাটি দেওয়া লাগছে। বন্ডিজার সারছে ডিজাইনারটা জ্বালাই আবার মাটি দিয়েছে, আবার ফেসে মাটি দিয়েছে। এরকম 2-3 দিন ধরে মাটি দেওয়া লাগছে। কোনো মানুষের কোনো চেহারা নেই, সব কালো, কে মেয়ে কেউ সব উলঙ্গ ছিল। তা উলঙ্গ দেওয়ার পরে দেখলাম যারা গত করছে কবরটা যারা করছে, কবর করার পর মানে 5-6 জন এরকম করে দিয়া উপরে একটা টিন দিয়ে তারপর আমি তারা আরও জানান, উদ্ধার হওয়া 154 জনের মরদেহ রাঙ্গাবালির খালগোড়া ঘাটে আনা হয়। স্বজনরা শনাক্ত করতে না পারায় বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয় দাঁড়ছেড়া নদীর পাড়ে। আমি লঞ্চে উঠে ওই লাশ, প্রত্যেকটা লাশ আমি ধরিয়ে ডুমের সাথে আমি করে দিছি, ওটা কাপন করে দিছি। পটুয়াখালী জেলার সব জায়গার লাশই আসলে কম বেশি, তার মধ্যে আমাদের এই দক্ষিণ অঞ্চলে বেশি ছিল। সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটার যে একটা অনুদান দিয়ে ওইটা যে গণকবরের যে ওটা থাকে, ওটার চিহ্নিত যে থাকে, সেটা তাদের করা উচিত। এলাকার লোকজন আরও জানান, সেই গণকবরটি ইতিহাস হয়ে নদীগর্ভে হারিয়ে যাচ্ছে। স্বজনের টানে অনেকেই আসেন এখানে, কবর জিয়ারত করেন। তারা নিশ্চিত না হলেও মনে করেন এখানেই চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন প্রিয় স্বজন।
তাই গণকবরটি সংরক্ষণ করা দরকার। অনেকে দূর দূরান্ত থেকে দেখতে আসে, বা এখন এটার যে অবস্থা, সরকারের কাছে আবেদন এটাই থাকবে যে এটাকে সরকারি ভাবে যেন এটার বাউন্ডারি দেওয়া এবং এটা সংরক্ষণের জন্য সর্বোচ্চটুকু চেষ্টা করা। সরকারিভাবে যদি একটু উদ্যোগ নিতে, সাইড ওয়াল বা একটু মাটি ফেলাই যদি উঁচু করা হতো। ঘাটগুলো ভেঙে যেতে আছে, কবর ভেঙে যেতে আছে, কোনো মারামত হয় না। এখন এইসব সরকার তার উদ্যোগ নেওয়া উচিত। সেদিন যারা বেঁচে ফেরেন তারা অনেকে স্বজনহারা হয়েছিলেন। বছরের এই দিনে তারাও আসেন দারছেড়া নদীর পাড়ে। তারা জানান আকারের ছোট লঞ্চটিতে 3 গুণের বেশি যাত্রী বোঝাই করা হয়েছিল। কারণ ক্ষমতার তো বেশি যাত্রী ছিল। আর দর্শক, এই পর্যায়ে আমরা রংপুরে যেতে চাই এবং সেখানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের গণপদযাত্রার কর্মসূচিতে কথা বলছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি এখানে করবেন, ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। আমাদের সঙ্গে দেখা যাবে। আমাদের সঙ্গে 2 রাত 2 দিন তিস্তা পড়েছিলেন। মাত্র 3 মাইল পথ আমরা হাঁটতে পারবো না। হাত তুলে দেখে সবাইকে ধন্যবাদ। সব জেলার নেতৃবৃন্দ, আমার নীলফামারী, আমার রংপুর, আমার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পদযাত্রার কাজ এখন শুরু করবো। সবাই আমাদের সঙ্গে হাঁটবেন, স্লোগান দিবেন, রংপুর থেকে বাংলাদেশ বিশ্বকে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সুশৃঙ্খল ভাবে এখান থেকে আমাদের পদযাত্রা শুরু হবে। আমরা জেলার ফিরে শেষ হবে, এখানে সমাপ্তি ঘোষণা করবো। পটুয়াখালীর কলাপাড়ায় সকাল থেকে ঝড়ের সাথে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। সকাল 10:30 থেকে কলাপাড়ায় শুরু হয় এই ঝড় বৃষ্টি। এ সময় কিছুটা দুর্ভোগে পড়েন এলাকার মানুষ। তারা বলেন ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় জমে থাকা নোংরা পানির দুর্গন্ধ শহর জুড়ে ছড়িয়ে পড়ে। ওদিকে সকাল থেকে শুরু হওয়া বৃষ্টিতে কলাপাড়ায় গ্রীষ্মকালীন সবজি চাষিদের মুখে ফুটেছে হাসি। গত 1.5 মাসেরও বেশি সময় ধরে তাপদাহে কলাপাড়ায় হাজার হাজার একর চাষের জমি অনাবাদি পড়ে থাকে। এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদ বয়ে এনেছে বলে জানান কৃষকরা। গ্রীষ্মের তীব্র গরমে পানির সংকটে বিপর্যস্ত খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার দুর্গম গ্রাম হাজাপাড়া। নেই গভীর নলকূপ, পানি সংরক্ষণেরও নেই কোনো ব্যবস্থা। ত্রিপুরা সম্প্রদায়ের কোনো 600 মানুষকে পানির জন্য প্রাণান্ত পরিশ্রম করতে হচ্ছে। দুর্গম হাজাপাড়া ঘুরে এসে সহকর্মী রূপায়ণ তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত। খাগড়াছড়ির দুর্গম উপজেলা মাটিরাঙ্গা, সেখানকার প্রত্যন্ত গ্রাম হাজাপাড়া। উপজেলা সদর থেকে 1.5-2 ঘন্টার পায়ে হাঁটা পথ। সারা বছর তাদের কুয়া, ছড়া, গিরি, ঝিরি ও নালার পানি খেতে হয়। শুকনো মৌসুমে সেই ছড়া, নালা, গিরি, ঝিরি শুকিয়ে গিয়ে পানির সংকট তীব্র হয়। কোনো গভীর নলকূপও নেই গ্রামটিতে, নেই পানি সংরক্ষণেরও ব্যবস্থা। আমাদের গ্রামে একটু খুব পানি কষ্ট, পানি খুব খাতরা হয়েছে, খাইলে আমি একটু অসুবিধা হয়। মেয়েরা সরার পানি তুলে কষ্ট করে আনতে লাগে, তাই এ সময়ে আমাদের গ্রামে কোনো পানিও নাই। এই পানি তো খুব খারাপ, আমাদের গ্রামে বাচ্চা টাচা খাইলে অসুস্থ হয়ে যায়। পানির কারণে মহিলারা বা পুরুষরা অনেক কষ্ট করছে, গ্রামে থেকে আধা কিলো হেঁটে এসে পানি নিতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য জানান, ভরা গ্রীষ্মে পানি সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। নির্দলীয় সরকার যদি আমাদের এই এলাকার যদি একটু নজর দেয়, তাহলে আমরা সেই পানির থেকে এবং যোগাযোগ অবস্থা থেকে আমরা নিরসন পাবো।
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত ভাষা গবেষক মথুরা বিকাশ ত্রিপুরার কণ্ঠে আকুতি ঝরে নিজ গ্রামের জন্য। দাবি জানান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা দরকার এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করার মধ্য দিয়ে এখানে অন্যান্য ইনফ্রাস্ট্রাকচারগুলো কাজ করা দরকার এবং এখানে একটা এই যে কমিউনিটি ক্লিনিক হতে পারে। তারপরে এখানে যে পানির ব্যবস্থা, এখানে প্রায় 80 পরিবারের বেশি মানুষ এখানে বসবাস করে, তাদের জন্য কোনো একটাও এখানে টিউবওয়েল নাই। এ বিষয়ে জেলা প্রশাসক জানান গোমতী হাজাপাড়া গ্রামের সুপেয় পানি সংকট সমাধানে বিশেষ কিছু পরিকল্পনা নেওয়া হয়েছে। যে সুপেয় পানির সংকট রয়েছে সেটি নিয়ে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে এবং আমরা কাজ করছি। আশা করছি যে আমরা খুব শীঘ্রই একটা কর্মপরিকল্পনা নিয়ে এই বিষয়ে একটি ভালো ফলাফল পেতে। হাজাপাড়া গ্রামে 120 ত্রিপুরা পরিবারে প্রায় 600 মানুষ বাস করে। হাসান আহমেদ, 71। চট্টগ্রাম বন্দর ইয়ার্ডের বিশাল জায়গা জুড়ে গেল 6 বছর ধরে পড়েছিল চীন থেকে আমদানি করা 100 কোটি টাকার প্রায় 2000 পাইপ এবং 8 কন্টেইনার যন্ত্রপাতি। ড্রেজিংয়ের জন্য আমদানি করা এই সমস্ত বিশাল আকৃতির পাইপ এবং যন্ত্রপাতি নিয়ে চরম বেকায়দায় চট্টগ্রাম কাস্টমস হাউস। নিলাম শাখায় এনে আইনি জটিলতায় পড়ে এখন নিলামেও তুলতে আবার বন্দরে ফেরত পাঠাতেও পারছে না তারা। এরই মধ্যে লাপাত্তা হয়ে গেছে আমদানিকারক প্রতিষ্ঠান। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। 2019 সালে 9 ডিসেম্বর চ্যানজিং ড্রেজিং প্রাইভেট লিমিটেড নামের ঢাকার একটি প্রতিষ্ঠান ড্রেজিংয়ে ব্যবহারের জন্য 20 ফুট এবং 40 ফুট সাইজের 1900টি পাইপ আমদানি করেছিল। একই চালান ছিল পাইপ ফিটিংসের নানা উপকরণ সহ আরও 8 কন্টেইনার পণ্য। 2700 মেট্রিক টন ওজনের পাইপের আমদানি মূল্য ছিল 80 কোটি 50 লাখ টাকা। এছাড়া 8 কন্টেইনার বোঝাই 83 মেট্রিক টন ওজনের অন্যান্য পণ্যের দাম 3 কোটি 70 লাখ টাকা উল্লেখ করা হয়েছে। অভিযোগ উঠেছে নতুন পণ্যের পরিবর্তে আমদানি নিষিদ্ধ পুরাতন ব্যবহৃত পাইপ আনায় আমদানি নীতি অনুযায়ী পাইপগুলোর ডেলিভারি আটকে দেয় চট্টগ্রাম কাস্টমস হাউস। প্রথমে আনার পরে তখন তার আইপি সাবমিট করে নাই, পরে আইপি সাবমিট করেছে। এটা ন্যান হয়েছিল, কিন্তু আইপি সাবমিট করার পরবর্তীতে তার সম্ভবত পোর্ট ড্যামেজ বেশি চলে আসার কারণে সে পণ্যটা তার অনুকূলে খালাস করে নাই। চীনের এসব পাইপ এবং ফিটিংস উপকরণ সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছিল। এই অবস্থায় নিলামে তোলার পর প্রতিক্রিয়ার অংশ হিসেবে ত্রুটি সংশোধনে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস। তো আমাদের এখন যেটা সিদ্ধান্ত যে আমরা এটা বাণিজ্য মন্ত্রণালয়ে একটা চিঠি লিখবো, যদি তারা আমাদের পূর্বানুমতি প্রদান করেন এটা নিলামে বিক্রি করা যাবে, তারপরে আমরা এটা নিলামে বিক্রির প্রক্রিয়ায় হাত। এদিকে অনুসন্ধানের সময় নিষিদ্ধ এসব পাইপ ও সরঞ্জাম বিষয়ে আমদানিকারক প্রতিষ্ঠানের ঠিকানায় নগরীর 21 হেমসেন লেনে গিয়েও তাদের কোনো অফিস পাওয়া যায়নি এবং C&F প্রতিষ্ঠানের কোনো বক্তব্য মেলেনি। এদিকে প্রতিদিনই বিশাল আকৃতির লরিতে করে বন্দরের শেড থেকে পাইপ নিয়ে আসা হচ্ছে নিলাম শেডে। এগুলোর কারণে আমরা অন্যান্য মালামাল রাখতে পারছিলাম না এবং কাস্টমসকে বুঝিয়ে দেওয়ার পরেও কাস্টমস নিতে পারছিল না, কেননা তাদের অকশন শেডে জায়গা ছিল না। এখন কিছুটা জায়গা হয়েছে, এখন আমরা সেগুলো কাস্টমস অকশন শেডে পাঠাচ্ছি। আরও কিছু মালামাল বাকি আছে, সবগুলোই আমরা কাস্টমস অকশন শেডে পাঠাবো। বিশাল এই পাইপের চালানের পাশাপাশি পণ্য ভর্তি কন্টেইনার রাখতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সরকারি দুই সংস্থা বন্দর কাস্টমসকে। ফারদিন নীরব, 71। 9 কোটি টাকা ব্যয় বাড়ানোর দাবিতে 8 মাস ধরে কাজ বন্ধ খুলনার গল্লামারী ব্রিজের। কিন্তু সড়ক বিভাগ বলছে অতিরিক্ত অর্থ নয়, নির্ধারিত ব্যয় শেষ করতে হবে কাজ, এবং এই জুনে কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা বলছেন কাজ হয়েছে মাত্র 15 ভাগ। অথচ নির্মাণ কাজের কারণে বহু মানুষের যাতায়াতে দুর্ভোগ বেড়েছে। ওদিকে কাজ শেষ করার জন্য আরও 1 বছর সময় চেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এবং অনেকেই বলছেন এটা খুবই অযৌক্তিক। এতে মানুষের দুর্ভোগ দীর্ঘ হলো। কনক রহমানের প্রতিবেদন। 2023 সালের 1 অক্টোবর শুরু হয় 68.7 মিটার লম্বা ও 23 মিটার প্রশস্ত খুলনা গল্লামারী 4 লেন স্টিল আর্চ সেতু নির্মাণের। ময়ূর নদের ওপর এই সেতুর কাজ শুরুর 16 মাস পরে এলাকার বহু মানুষ অভিযোগ করেছিলেন অগ্রগতি নিয়ে। পরে সরজমিন গিয়ে দেখা গেল পাইলিংয়ের জন্য সারিবদ্ধভাবে রাখা হয়েছে রিং, মরিচা ধরেছে রডে। সেতুটি দাঁড় করাতে 2টি অ্যাপার্টমেন্ট থাকার কথা, আছে একটি। কাজ বন্ধ থাকায় চারিদিকে বড় ঝোপঝাড়। সেতুতে যানবাহন ও পথচারীদের ওঠানামার জন্য দুই পাশে প্রায় 750 মিটার অ্যাপ্রোচ রোড নির্মাণের কোনো উদ্যোগ দেখা গেল না। নগরীর নিরালা থেকে সেতু ও সেতু থেকে বটিয়াঘাটা প্রবেশপথ পর্যন্ত অ্যাপ্রোচ রোড হওয়ার কথা থাকলেও সেটিরও কোনো চিহ্ন নেই।
তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি মোট 64টি পাইলের মধ্যে 32টি আর 4টি পাইল ক্যাপের মধ্যে 2টি নির্মিত হয়েছে। আর সড়ক বিভাগ বলছে সেতুর জন্য হ্যাঙ্গার, বেয়ারিং ও নাটবল্টু ড্রয়িংয়ের কাজ শেষ। ফেব্রিকেশন ড্রয়িংয়ের জন্য মন্ত্রণালয় ও সড়ক বিভাগে বৈঠক চলছে। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী দপ্তরে দেখা মেলে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলীর সাথে। তিনি জানান, সওজের গাফিলতির কারণে কাজের ব্যয় নির্ধারণ ঠিক হয়নি। এস্টিমেটটা যারা করছিল এবং যারা টেস্ট যারা করছিল তারা আদৌ সঠিক রিপোর্ট দিছিল কিনা তারা আসলে খুবই গুরুত্ব সহকারে খতিয়ে দেখলে হয়তো এটা থাকতো না। তবে গাফিলতির বিষয়টি আমলে আনতে রাজি হননি সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। কতটুকু পরিমাণ বাড়তেছে, কতটুকু কমতেছে এটা আমরা পাঠাই। তার উপর সেই টেকনিক্যাল কমিটি বাস্তবতা নিয়ে কোনটা প্রয়োজন, কোনটা বাদ, কোনটা যেটা প্রয়োজন সেটা অ্যাকসেপ্ট করবে, যেটা প্রয়োজন সেটা বাদ দিয়ে বলবে এটা করার দরকার নেই। নতুন সেতু নির্মাণের কারণে গা ঘেঁষে অকার্যকর একটি সেতুর উপর নির্ভর করতে হচ্ছে প্রতিদিন খুলনায় প্রবেশ ও বের হওয়ার প্রায় 1.5 লক্ষ পথচারী ও যানবাহনের। তীব্র যানজটের মুখে পড়ছে সাধারণ মানুষ। এখান থেকে 0 পয়েন্টে যাওয়ার বা গল্লামারি আসার বিকল্প কোনো রাস্তা নাই, ফলে এই রাস্তা দিয়ে যাওয়া আসার কারণে প্রচুর যানজট এবং ব্যাপক সমস্যার সৃষ্টি হয়। আমাদের ভোগান্তি শেষ নাই। মনে করেন বাস ঢুকবে, ট্রাক ঢুকবে, সব একই রাস্তা দিয়ে আবার আসবে যাবে। বিশেষ করে 6টা-7টার দিকে যখন অফিস আওয়ার শেষ হয় তখন মনে করেন যে এখানে যে জ্যাম সৃষ্টি হয় তা আমরা ঢাকা শহরে কম। বাজেট যেখানে কম সেখানে কেন টেন্ডার দিয়েছিল, আর সে টেন্ডার দিয়ে কাজ পাওয়ার পর কেন কাজ আটকে রাখা, এরকম প্রশ্ন করলে কোনো যৌক্তিক জবাব দিতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। কনক রহমান, ৭১, খুলনা। শিরোনামে বলছিলাম, শেরপুর সীমান্তে হাতির উপদ্রব বাড়ছে, চলছে ধানের মৌসুম, তাই তাণ্ডবের কারণে কৃষকরাও আতঙ্কে আছেন। ভয়ে আধা পাকা ধান ঘরে তুলছেন বেশিরভাগ কৃষক। দল বেঁধে কৃষকরা হাতির তাড়ানোর জন্য ঢাক ঢোল বাজাচ্ছেন, জ্বালাচ্ছেন মশাল। তবে প্রতিদিন কোনো না কোনো এলাকায় হাতির উৎপাতের তথ্য পাওয়া যাচ্ছে। শাকিল মুরাদের তথ্য এবং ছবিতে বিস্তারিত। শেরপুরের সীমান্তের ওপারে ভারতের পাহাড়ি রাজ্য মেঘালয়। সে পাহাড় থেকে প্রায়ই শেরপুরের সমতলে নেমে আসে হাতির পাল, নষ্ট করে কৃষকের কষ্টের ফসল। শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলায় রাত জেগে ঢাকঢোল আর মশাল জ্বালিয়েও থামছে না বন্য হাতির দল। বাধ্য হয়ে আধা পাকা ধান কাটছেন কৃষক। হাতির যন্ত্রণা, গত বছর তাও একটু নিরাপদে ছিলাম, এই বছর একটা দিনও আমরা রাত্রে বহু পোলাপান নিয়ে ঠিক মতো ঘুমাইতে পারতেছি না। খুবই অত্যাচার হইতেছে, রাত্রে বেলায় আমরা ঘুমাবার পাই না। কাঁচা ধান কাটা নিয়ে দিতেছি, হ্যাঁ ধান পায় নাই, ধান কেবল ভাড়ি শেষ হয়েছে, সেই ধান কাটা বাইতে গরু খেলাইতেছি, কি করবো। এলাকার কৃষকরা জানান, ভারতের তুলনায় বাংলাদেশের অংশে খাবার বেশি থাকায় শেরপুরে হাতির আনাগোনা বেশি। অত্যাচারে আমরা পাহাড় এলাকা বাড়িঘর ভাঙচুর, ধান ক্ষেত ভাঙচুর, অত্যাচার, মানুষ মারা, এরকম জুলুম চালাইছে। এটা সরকারের কাছে আমরা একটা ব্যবস্থা চাই বাঁচার জন্য। আবাদ করে কি লাভ? এত টাকা পয়সা খরচ করে জমি আমার আবাদ করলো, এই ফসলের ঘরে নিয়ে সব হাতির পেটে যায়। হাতির আক্রমণ থেকে বাঁচতে কৃষি কর্মকর্তারা সীমান্ত এলাকায় প্রচুর কলা গাছ এবং বেশি বেশি কাঁটাযুক্ত গাছ রোপণ করার পরামর্শ দেন। হাতি খাবারে খুঁজে আছে, সেই ক্ষেত্রে পাহাড়ের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা লেবু জাতীয় ফসলের কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি। 100% বা চিরতরে শেষ করতে পারবো না, কারণ হাতি এলাকায় আসবে, মানুষ এখানে বসবাস করবে, তো মানুষের সহাবস্থানটা জরুরি। হাতি ক্ষতি করবে, সেক্ষেত্রে সরকার বিধিমালা অনুযায়ী তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছে এবং ভবিষ্যতেও দিবে। বন বিভাগের তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত জেলায় হাতির আক্রমণে মারা যায় 36 জন মানুষ, আর একই সময়ে মানুষের হাতে মারা গেছে 31টি হাতি। হাতি হত্যায় জেলায় 4টি মামলা হয়েছে। শরীফ আজাদ প্রীতম, ৭১। শেরপুরে হাতির উপদ্রব নিয়ে আরো বিস্তারিত জানতে চাই, যুক্ত হচ্ছে সেখান থেকে সহকর্মী শাকিল মুরাদ। শাকিল, এখন পর্যন্ত আসলে বন বিভাগ কি ব্যবস্থা নিয়েছে এই সংঘাত কমাতে, এবং হাতির উপদ্রব এই সামান্য সময়ের জন্য বলা হচ্ছে হঠাৎ করে বেড়ে গেছে, এবং এখন পর্যন্ত আসলে কৃষকরা কতটা নিরাপদে আছেন এবং ধান কতটা কাটা সম্ভব হয়েছে? শাকিল মুরাদ, আপনি নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমত একটু বলবেন আসলে হঠাৎ করে হাতির উপদ্রব বেড়ে যাওয়ার কারণ কি, এবং এখন পর্যন্ত আসলে বন বিভাগ কি পদক্ষেপ নিয়েছে কৃষকদের নিরাপত্তার জন্য? রাকিব, আসলে আমি একটু তথ্য দিয়ে শুরু করতে চাই। মূলত
এই শেরপুর সীমান্তে অর্থাৎ শ্রীবর্দী ঝিনাইগাতি ও নালিতাবাড়ির যে সীমান্ত জুড়ে গারো পাহাড়, এই গারো পাহাড়ে একটা সময় যে জায়গায় হাতির বাসস্থান ছিল সে জায়গায় কিন্তু এখন আসলে দখল করে কিন্তু আসলে চাষাবাদের উপযোগী করা হয়েছে। পাশাপাশি কিন্তু বাড়ি স্থাপনা করা হয়েছে, যার ফলে কিন্তু হাতির যে জায়গাটা এই জায়গাটা আসলে সংকুচিত হয়ে গেছে, যার ফলে হাতি কিন্তু আসলে এই ধান পাকার মৌসুমে কিন্তু মূলত তাণ্ডব শুরু করে। আমরা দেখেছি গত বছর কিন্তু এই শুরুর দিকে, এই মৌসুমের শুরুর দিকে কিন্তু হাতির উপদ্রব না থাকলেও এবছর কিন্তু শুরু থেকে আসলে হাতির উপদ্রব বেড়েছে। আমরা কথা বলেছি বন বিভাগের সঙ্গে, বন বিভাগ কিন্তু বলছে যে তারা বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে, কিন্তু আসলে আজও সেটি আসলে আলোর মুখ দেখেনি। তবে বন বিভাগের যে ময়মনসিংহ বিভাগীয় বন সংরক্ষক, তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি কিন্তু বলেছে যে শেরপুর সীমান্তে কিন্তু হাতি মানুষের সংঘাত কমাতে সোলার ফেন্সিং এর আসলে উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি শ্রীলঙ্কার আদলে কিন্তু এই বৈদ্যুতিক বেড়া যেটাকে আমরা বলি সোলার ফেন্সিং, এটি আসলে স্থাপন করা হবে। এর ফলে কিন্তু আসলে হাতি মানুষের যে সংঘাত সেটি আসলে কিছুটা কমে আসবে। পাশাপাশি মন্ত্রণালয় একটি হাতির জন্য একটি অভয়ারণ্য করার আসলে একটা প্রস্তাবনা দিয়েছে, যা ইতিমধ্যে কিন্তু ম্যাপিং এর কাজ সম্পন্ন করেছে বন বিভাগ। এছাড়া বন বিভাগের সাথে আমরা কথা বলেছি, বন বিভাগ কিন্তু বলছে যে ধান খেতে যদি হাতি নেমে আসে তাহলে কিন্তু ART টিম কিন্তু তাদের সহযোগিতায় কিন্তু এই হাতিগুলোকে তাড়িয়ে পাহাড়ে তুলে দিচ্ছে। বন বিভাগ এটাও জানিয়েছে যে হাতির ধারায় যদি কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটে সেক্ষেত্রে বন বিভাগের পক্ষ থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবারকে 3 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়া আপনার যারা পঙ্গুত্ব বরণ করে তাদেরকে কিন্তু আসলে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এছাড়াও বন বিভাগ জানিয়েছে যে মানে কৃষকের যদি কোনো ফসল নষ্ট হয় সেক্ষেত্রে বৈধ কাগজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আবেদনের প্রেক্ষিতে কিন্তু সর্বোচ্চ 50,000 টাকা কিন্তু আসলে জরিমানা, 50,000 টাকা ক্ষতিপূরণ আসলে বন বিভাগ দেয়। আমরা কথা বলেছি পরিবেশ অধিদপ্তরের সঙ্গে, পাশাপাশি পরিবেশবাদী সংগঠন যারা রয়েছে তাদের সঙ্গে, তারা কিন্তু বলছে যে হাতি মানুষের দ্বন্দ্ব বা সংঘাত কমাতে কিন্তু বন বিভাগকে ভূমিকা নিতে হবে, কেননা এখানে বড় যেটা বন বিভাগে করতে হবে সেটা হচ্ছে সচেতনতা, এটা বাড়াতে হবে বন বিভাগকে। এছাড়া এখানে বন বিভাগকে পর্যাপ্ত বরাদ্দ দিতে হবে, তাহলে কিন্তু আসলে হাতি মানুষের যে দ্বন্দ্ব এটি আসলে কমে আসবে। পরিবেশবাদী সংগঠনের নেতারা কিন্তু আমাকে জানিয়েছে গারো পাহাড়ে হাতির যে পছন্দের খাবারগুলো রয়েছে সেগুলো আসলে রোপণ করতে হবে, তাতে করে যে লোকালয়ে যে হাতির যে তাণ্ডব সেটি আসলে অনেকাংশে কমে আসবে। এই মুহূর্তে আসলে তাৎক্ষণিক সমাধান নেই, দীর্ঘমেয়াদী একটি সমাধানের কথাই হয়তো তারা বলছেন। এবং অনেক ধন্যবাদ, নিশ্চয়ই পরবর্তীতে আরো কথা হবে আপনার সঙ্গে। শাকিল মুরাদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, শেরপুর থেকে বলছিলেন হাতির উপদ্রব নিয়ে। ওদিকে দীর্ঘ 9 মাস বন্ধ থাকার পর শেষ অবধি চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। সকালে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস আবারও নতুন করে উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। তিনি বলেন, এই অফিসে কোনো প্রকার দালাল চক্রের স্থান হবে না। কোথাও দালাল চক্রের উপস্থিতি বা কার্যকলাপের খবর পাওয়া মাত্রই তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। গেল 18 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি এলাকার 4 তলা ভবনের কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা, ফলে বন্ধ হয়ে যায় পাসপোর্ট অফিসের কার্যক্রম। এরপর নারায়ণগঞ্জবাসীকে কেরানীগঞ্জ, নরসিংদী এবং মুন্সিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে গিয়ে পাসপোর্টের কাজ করতে হতো। যারা এই জেলার বাসিন্দা নয় বা যারা বাংলাদেশি পাসপোর্ট নিতে পারবে না, এরকম কেউ যদি এখান থেকে কোনো পাসপোর্ট নেয়, এরকম কোনো অভিযোগ আসে, তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। জনগণ যাতে শতভাগ সেবা পায় সে প্রেক্ষাপট নিয়ে আমাদের কর্মকর্তা কর্মচারীরা কাজ করে যাব। কোনো দালাল নাই, পুলিশের কোনো ক্লিনিক লোন লাগে না, বেশি কোনো খরচ নাই। খুব আমার তো শান্তি লাগতেছে, ভালো। আমি প্রত্যেকটা পাসপোর্ট অফিসে ভোগান্তি ছাড়া আমরা যেন পাসপোর্ট করে নিতে পারি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এই প্রথম রঙিন ভুট্টা চাষ করে সফল হয়েছেন রবিউল ইসলাম। উপজেলা কৃষি অফিসের পরামর্শে তিনি সফল হলে এলাকার অনেকের মধ্যে এই জাতের ভুট্টা চাষের আগ্রহ বেড়ে যায়। প্রতিদিন রবিউলের ক্ষেত দেখতে আসছেন অনেকে। AKS রোকনের তথ্য এবং ছবিতে বিস্তারিত। গাছে গাছে কালো, লাল, খয়েরি, হলুদ, সাদা আর ধূসর রঙের ভুট্টা। ক্ষেতটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মৃধাপাড়ায়। কৃষিতে ডিপ্লোমা অর্জন করা রবিউল আওয়াল সুমন মাত্র 10 কাঠা জমিতে নতুন জাতের আকর্ষণীয় ভুট্টা চাষ করে সফল হয়েছেন। শোনালেন কম খরচে বেশি লাভের কথা।
এটি যদি ভালো হয়, ফলন দেখা যায় যে আরও ভালো হচ্ছে, তাহলে আমি আরও চাষাবাদ করব সামনে এবং আরও 10 জনকে উদ্বুদ্ধ করব এই চাষাবাদে। এখন মোটামুটি সবাই দেখে উদ্বুদ্ধ, এটা রঙিন জাতের ভুট্টা এবং একটি অন্য জাতের, এখানে নতুন একটা কালার, একটা ভুট্টার মধ্যে বিভিন্ন রকম কালার, এই জন্য সবাই আগ্রহী। এদিকে রঙিন ভুট্টা দেখার জন্য ভিড় জমাচ্ছেন এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আসা লোকজন। আগামীতে এই জাতের ভুট্টা চাষে পরামর্শ নিচ্ছেন তারা। এই ভুট্টাটা দেখে এলাকার লোক সব আশ্চর্য হয়ে গেছে। এই ভুট্টা আমাদের বয়স হলো 45 বছর, আমরাই কোনোদিন দেখিনি। এখানে এসে দেখলাম যে একটা ভুট্টাতে 3-4 রকম কালার, লাল, খয়েরি, কালো এবং বিভিন্ন কালারের ভুট্টা আমরা দেখলাম। তো এটা সত্যি বাংলাদেশে এই প্রথম দেখলাম আমি। তারা সাদা ভুট্টাটা করেছি, এই রঙিন ভুট্টা কোনদিন করিনি, তো দেখছি তো রঙিন ভুট্টা ভালোই হয়েছে, তো আমরাও মনে করতেছি করব। স্বল্প সেচের ফসল হিসেবে চীন থেকে আমদানি করা রঙিন ভুট্টা আধুনিক পদ্ধতিতে চাষ করতে হয়, এমনটাই জানালেন কৃষি বিভাগের কর্মকর্তারা। আমরা আশা করছি যে এবার যেহেতু প্রথম হয়েছে, সামনেবার আমরা এর আবাদ আরও বেশি বৃদ্ধি করতে পারব। এর বীজ সাধারণত বাজারে পাওয়া যায় না। কৃষককে উদ্বুদ্ধ করে মেশিনের মাধ্যমে রোপণ করা হচ্ছে বীজ। যে সমস্ত খাদ্যদ্রব্যগুলো সাধারণত রঙিন হয়, এগুলো পুষ্টি মান সমৃদ্ধ হয়, পুষ্টিগুণ সাধারণত বেশি থাকে। তো সেই হিসেবে যদি উৎপাদন খরচ যদি ঠিক থাকে এবং এটা যদি লাভজনক হয় এবং কৃষকের মধ্যে যে আগ্রহ দেখা দিয়েছে, সেই থেকে আমরা এটা আগামীতে যাতে আরও সম্প্রসারণ হয় সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। দেখতে আকর্ষণীয় এবং বাজারে চাহিদা বেশি থাকায় সারা দেশেই রঙিন ভুট্টার চাষ বাড়বে বলে আশা কৃষি বিভাগের। নূর তাজমিন নীর, ৭১। পটুয়াখালী রাঙ্গামালী নয়নাভিরাম পর্যটন স্পট সোনারচরের পর্যটন সম্ভাবনা বাড়ছে। এলাকার লোকজন বলছেন তাদের সুরক্ষায় ঘন হচ্ছে সোনারচরের বন। বনাঞ্চলের ফাঁকে ফাঁকে দেখা যায় হরিণের অবাধ বিচরণ। এখানে রয়েছে প্রচুর মহিষ। এছাড়া সোনারচর সারাক্ষণ মেতে থাকে হাজারো পাখির কলকাকলিতে। বিস্তারিত জানাচ্ছেন কামরুল ইসলাম। বিস্তীর্ণ সবুজের মাঝে সোনারচর, সরু আঁকাবাঁকা খালের দুপাশে গাঢ় সবুজে মোড়া ঘন বন। গাছের ফাঁক দিয়ে সব সময় চোখে পড়ে হরিণের পাল। মানুষের উপস্থিতি টের পেলেই পালিয়ে যায় হরিণের ঝাঁক। এলাকার লোকজন জানান, এক সময় যেখানে ভাগ্যের উপর নির্ভর করতে হতো হরিণের দেখা পেতে, অথচ সেই সোনারচরে এখন হরিণের রাজত্ব। অপরূপ দৃশ্য, প্রকৃতি যেন তার রূপের পশটা সাজিয়ে রেখেছেন এখানে। মানুষ এখানে আসলে অবশ্যই সমুদ্র এবং পরিবেশের কারণে মানুষ একীভূত হবে। এখানে খাল, একটা সুন্দর খাল, তার দুই পাশে মনোরম বন আর সুন্দরী প্রাকৃতিক পরিবেশ। এখানে যে কেউ আসলেই আকৃষ্ট হবে। দুই পাশে বনায়ন এবং মাঝখানে ছোট ছোট খাল। এই খাল থেকে 2-1 কিলোমিটার ট্রলার যোগে সামনে গেলেই হচ্ছে আপনি সোনারচরের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। বনের ছায়া ঘেরা অংশে নিশ্চিন্তে বিশ্রাম নেয় বন্য মহিষের পাল। দলে দলে এরা ঘুরে বেড়ায় গোটা বনাঞ্চলে। এখানে গাছে গাছে পাখিও বসে। কিচিরমিচির শব্দে সোনারচরের প্রকৃতিতে নতুন আরেক সৌন্দর্য সৃষ্টি হয়। পর্যটকরা বলছেন, এই বনের সৌন্দর্য অপরূপ। হরিণ, মহিষ আর পাখির মেলবন্ধন দেখে মনে হয় এটা যেন এক টুকরো সুন্দরবন। একটি ব্যতিক্রমধর্মী দৃশ্য দেখা গেছে, সেটা হচ্ছে যে হরিণ। আমরা 15 থেকে 20টা হরিণ দেখেছি। আসলে বাংলাদেশে অনেকগুলি পর্যটন কেন্দ্র আছে, আমরা জানি সকলে, কিন্তু তার মধ্যে আজকে সোনারচর আসার পরে আমার কাছে একটা অসাধারণ দৃশ্য আমার কাছে মনে হচ্ছে। দেখার মতো অনেক কিছু আছে, মানে হরিণ, তারপরে বানর। আর পরিবেশ কর্মীরা বলছেন, সোনারচরের প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি আরও পর্যটক বান্ধব করে গড়ে তোলা দরকার। উপকূলীয় বনগুলো এবং এই যে আমাদের এই বনটা, এই চরগুলো যাতে ভালোভাবে সুরক্ষিত থাকে সেই দিকগুলো আমাদের দেখতে হবে। যারা দূর থেকে আসবেন তারা ইচ্ছা করলে আপনার ঢাকা অথবা বিভিন্ন জায়গা থেকে এসে আপনারা এখানে রাত্রি যাপন করতে পারবেন। বন বিভাগের তথ্য মতে সোনারচরের বনভূমির আয়তন 5000 একর। কামরুল হাসান, ৭১, রাঙাবালি, পটুয়াখালী।